আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কপিরাইট থেকে বাঁচার জন্য কোনো মিউজিক দিচ্ছি না, নিজে নিজেই ভয়েস দিচ্ছি। মানে সবচেয়ে বড় কথা, পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন ভিডিও হলে এটা চ্যানেলের জন্য খুবই ভালো। মানে এটাকে স্বাস্থ্যকর বলা হয়। সকাল সকাল ঢাকা থেকে আমি বলছি, ও আচ্ছা, আমার পরিচয় দিতে হবে আগে তো, ঠিক আছে না? আমার পরিচয় হচ্ছে ঈসা। তো এটা হলো একটা ছোট্ট ওভারপাস ফ্লাইওভার। সকাল সকাল রাস্তাঘাট একটু খালি পেলাম, কিন্তু লোকাল বাসের বিরক্তে পাগল হয়ে গেলাম। কারণ এদের কোনো জাত নেই, এরা যেখানে সেখানে ব্রেক করবে, যাত্রী ওঠানামা করবে। এদের কোনো রুলস রেগুলেশন কিচ্ছু নেই। এটা কি রেগুলেশন হবে না রেগুলেশন হবে জানি না। ভুল হলে কমেন্টে সঠিকটা বলবেন আপনারা। শুক্র শনিবার অ্যাকচুয়ালি একটু রাস্তাটা ফ্রি থাকে মোটামুটি, খুব বেশি তা নয়। তবে অন্য অন্য অফিস আওয়ারের টাইমে, অন্য অন্য ডে, যেমন বৃহস্পতি অথবা মানে এন্ড অফ উইক বৃহস্পতি আর হইলো স্টার্টিং সানডে, যে পরিমাণ রাশ থাকে তা এখন নেই। ঘটনা হলো, রাস্তা ফ্রি থাকলেও গাড়ির চাপ থাকে, আর রাস্তা ফ্রি থাকলে গাড়ি খুব সুন্দরভাবে চালানো যায় না। এটার একটা বড় কারণ হলো, ফ্রি রাস্তায় সবাই এলোপাতাড়ি চালায়, ডান বাম, বিশেষ করে মোটরসাইকেল, সিএনজি, লোকাল বাস। আসলে ঢাকা সিটিতে প্রাইভেট কার চালানো খুবই ডিফিকাল্ট। কারণ এই প্রাইভেট কার গাড়িটাকে সবাই প্লাস্টিক মনে করে, যার কারণে কোনো মূল্যায়ন করে না। যেখানে খুশি সেখানে বাজায় দেয়, মানে ক্র্যাচ করে দেয়। কিছু বলার নেই, কিছু বোঝারও নেই, শুধু ভাবতে হয় কি হয় কি হয়। একটা গাড়ি ফ্লাইওভারে কত রিস্ক নিয়ে উল্টা যাচ্ছে ব্যাকে, মানে এক্সপ্রেসওয়েতে উঠার পথে মাত্র একটা গাড়ি ব্যাকে চলে গেল, দেখলেন। আমার ডান পাশ দিয়ে, আমি এটাকে বাম পাশে, মানে আমি বাম পাশে চলে গেছি, ওটা ডান পাশে, যে এখন টোল প্লাজা চলে আসছি। এটা হলো বাংলাদেশের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে, যার মূল আয়তন হবে 44 কিলোমিটার্স। 44 किलोमीटर्स इट्स मीन 44 किलोमीटर, जो हिंदी में बोलता है 44 किलोमीटर है। 44 और 44 क्या बोलता है हमको पता नहीं। क्या आदमी था। একটা লোকে মনে হয় একটু নোট খারাপ পড়েছে, তাই সে চেঞ্জ করতে আসছে গাড়ি পার্কিং করে। একটা টোলের সিরিয়ালে আছি, আমার সামনে একটা গাড়ি। শনিবার শুক্রবার একটু রাশ কম হয়। গাড়ির গ্লাসটা ঘোলা, এই যে দেখছেন, এই যে ঘোলা, এটা পরিষ্কারের জন্য সমস্যাটা হয়েছে। তো দেখি টোলটা দিয়ে এক সাইড করে একটু গ্লাসটা পরিষ্কার করে নিব।
কি সমস্যা বুঝতেছি না, সামনের গাড়িটা আগাচ্ছে না, কি ধরনের সমস্যা হতে পারে? সামনের এই যে 26 ঢাকা মেট্রো গ 26 78 33 এই গাড়িটা আগাচ্ছে না কেন? এ কি হয়েছে ভাই? আচ্ছা এই ভাই, একটু একটু সাইড করেন, সাইড করে ইয়া করেন, ক্যামেরা দেখে স্ক্যান করেন। আচ্ছা এখানে টাকাটা বড় বিষয় না, সে অস্বীকার করতেছে, এটাও তো বড় বিষয়। সে করতেছে কারণ কি জানেন? আরেকটা গাড়ি আইসা ব্যাকে টাকা দিয়ে গেছে, তখনই সে ঘুরাই ফেলেছে। আরে আমার আমার এই 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 সামনে আগান ভাই, আমি দেখতেছি। এই আমার কাছে আপনি জানেন যে পিছন থেকে আরেকটা গাড়ি এসে 200 টাকা নোট দিছে, আমার কাছে রেকর্ডিং আছে। আরেকটা গাড়ি এসে সে টাকা চেঞ্জ করে নিছে, আর তার আগে সে কয় টাকা দিছে সেটা আপনারা জানেন না? না থাকলে সেটাও বলবেন। অনেক সময় তো মানুষ আছে 100-200 টাকা ছেড়ে দেয়। সকাল সকাল একটা ঝামেলা হয়ে গেল টোল প্লাজায়। হয়তো আমার সামনে যে গাড়িটা ছিল 26 সিরিয়াল ব্ল্যাক কালার এক্সফিল্ডার গাড়ি, এই গাড়িওয়ালা যখনই টাকাটা দেয় ঠিক তার পরপরই আবার আরেকটা গাড়ি যেটা মানে বারটা ক্রস করেছে, মানে টোল বারটা ক্রস করে আবার ব্যাকে চলে আসলো, এসে হয়তো সে টাকাটা চেঞ্জ করতে আসছে। ওটা ছিল 200 টাকার নোট, মানে 200 টাকার নোট। সো ওই লোকটা হয়তো ওই টাকা চেঞ্জ করে দেওয়ার পর সে যেই গাড়িটা স্ট্যান্ডলি আছে, মানে টোলের মানে বারের মধ্যে, যেটা ক্রসের মধ্যে পড়ে, হয়তো সে ভুলে গেছে যে সে 200 টাকার নোট দিছে না 200 টাকার নোট দিছে। এখন ওরা তো 200 টাকার নোটই দিছে, হয়তো সে ভুলে গেছে, এটা স্মরণে নেই। মানুষ অনেক সময় আছে খুব দ্রুত তার স্মরণ শক্তি হারায় ফেলায়, এটা তার একটা উদাহরণ। আমি যদিও জানি এরকম আমারও আমার সাথেও হয় কম বেশি, কখনো কখনো হয়, কখনো কখনো হয় না। তো যাই হোক, বিষয়টা হলো অনেক সময় ছাড় দিতে হয়। এখন এই ছাড়টা দিতে হলে অবশ্যই নমনীয় হতে হবে যে কোনো এক পক্ষে, যে ঠিক আছে ভাইয়া আপনি সঠিক দিছেন, কিন্তু আমার মনে পড়তেছে না, একটু কাইন্ডলি একটু শিওর করে বলবেন, অথবা যদি একটু ধৈর্য ধরতেন, 1 মিনিট সময় দেন, আমি একটু ভেবে দেখছি। কখনো কখনো কাল্পনিকভাবেও মানুষের স্মরণ হয়ে যায় অতীতের কথা, বিশেষ করে
খুব দ্রুত যেটা ভুলে যায় ওটা অনেক সময় মনে আসে। তো বাঙালি একটু আসলে দুই ধরনের হয়, একটা হলো টাকা পেলে ভুলে যায়, আবার টাকা পেলে ভুলে না। যেরকম এখন আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি কোন রকমের। যেমন আমার কাছ থেকে কেউ টাকা পেলে অথবা আমি কারো কাছে পেলে এই দুইটা জিনিস ভুলি না, হয়তো আরো অনেক কিছু ভুলে যাই, কারণ এই দুইটা জিনিস হলো গুরুত্বপূর্ণ। মানে গুরুত্বপূর্ণ বলতে এটা হলো আসলে লাইফ অফ পার্ট, মানে লাইফেরই একটা পার্ট যেটাকে বলা যায়। কারণ এই যে পরিশ্রম, এই যে জব, এই যে ব্যবসা, যেটাই বলেন, মানে আর্নিং সোর্সের বা ইনকাম সোর্সের ক্ষেত্রে যেটাই বলেন, এটা তো একটা কাজ নাকি? আর এটা খুবই কঠোর পরিশ্রম করতে হয়। বাংলাদেশের মতো একটা ঘনবসতি দেশ, যেখানে ওভার পপুলেশন যেটাকে বলে, তো দেখেন আপনি পৃথিবীর অনেক বড় একটা দেশ আছে রাশিয়া, তারপরে দ্বিতীয় কানাডা। মানে এই দুইটা দেশের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা প্রায় সমান। যেমন রাশিয়ার জনসংখ্যা 14.5 কোটি, বাংলাদেশের জনসংখ্যা প্রায় এখন আই থিঙ্ক 18 কোটির কম হবেই না। আর কানাডা হয়তো 2-2.5 কোটি 3 কোটি যাই হবে। তো রাশিয়া অ্যান্ড কানাডা মিলে হয়তো ওদের সব মিলে হয়তো 17-18 কোটি জনসংখ্যা হবে। কিন্তু দুইটা রাশিয়ার আয়তন এরকম 250 বাংলাদেশের সমান। আপনারা কি এটাকে ক্যান ইউ ইমাজিন? মানে এটা কি একবার ভেবে দেখেছেন? পৃথিবীতে এত বড় দুইটা দেশ। আচ্ছা, রাশিয়া, শুধু রাশিয়াকে নিয়েই কল্পনা করি না, রাশিয়ার জনসংখ্যা 14.5 কোটি, প্রায় 119টা না 28টা বাংলাদেশের সমান রাশিয়া। আর কানাডা অলমোস্ট 99, মেবি মোর দেন, মানে অলমোস্ট 10 মিলিয়ন প্লাস কানাডার আয়তন। আর রাশিয়া তো প্রায় 19.19 মানে 19 মিলিয়ন স্কোয়ার মিটার, অথচ জনসংখ্যা কি বলবো, বাংলাদেশের আয়তন কতটুকু? মাত্র 1,47,570 বা 1,47,48 ধরেন, হয়তো 48, 48.5 সামথিং একটু আয়তনে বড় হয়েছে। কিন্তু এটা কি? এরকম একটা ভূখণ্ড হয়তো রাশিয়ার কোনো ধনী লোকের নিজস্ব ফার্মের জমি, মিলিয়ন অফ স্কোয়ার মিটার হতে পারে, আমার ভুল হতে পারে, কম বেশি থাকতে পারে। আচ্ছা, মুদ্রা কথা আসি। এই যে এত ঘনবসতি দেশ, মানুষ নানান টেনশনে থাকে। আসলে রিজিক তো আল্লাহ দেয়, রিজিকের মালিক আল্লাহ, কিন্তু মানুষ তো পরিশ্রম করে, মানে উসিলা তো পরিশ্রম নাকি? আল্লাহ তো পরিশ্রম করতে বলেছে। তো এত পরিশ্রম করার পরে মানুষের মস্তিষ্ক ঠিক থাকবে কিভাবে? পুরো এক্সপ্রেস ওয়েটা পার করলাম, কোথাও জ্যাম পেলাম না। তবে এক্সপ্রেস ওয়েতে স্পিড লিমিট আছে, সেটা হলো 80-এর উপরে যাওয়া যাবে না, তাহলে রিস্ক। এটা মাত্র 2 লেনের, গাড়ির চাপটা খুব বেশি। যদিও ভাগ্য ভালো এখানে ওভারলোডেড গাড়ি উঠতে দেয় না, মোটরসাইকেল 4 স্ট্রোক, ইটস মিন 3 হুইলার উঠতে দেয় না, যার কারণে একটু রিল্যাক্সে চালানো যায়। তারপরেও কিছু কিছু গাড়ি চালক এমনভাবে চালায় সেটা খুবই ডিফিকাল্ট, যে তাদের সাথে চেক ব্যালেন্স করার মতো অবস্থা। মানে স্পিড লিমিট দেওয়ার পরেও পাবলিক এমনভাবে চালাচ্ছে,
আসলে বাংলাদেশটা খুবই সুন্দর, বাংলাদেশের মানুষগুলো খুব ভালো, কিন্তু সমস্যা হলো যেখানে স্বার্থ আসে সেখানে মানুষ পোল্টি মারে। আসলে এই স্বার্থ এমন একটা জিনিস, এই স্বার্থের বাহিরে কেউ গেলে শত্রু হয়ে যায়, কেউ মানে কি বলবো, ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে স্বার্থের বাহিরে গেলে। যারা রাজনীতি করে তারাও তাদের স্বার্থ খোঁজে, যারা ব্যবসা করে মানে বিজনেস, তারাও তাদের স্বার্থ খোঁজে। মানে যে যে সেক্টরে আছে, যে চাকরি করে সেখানেও স্বার্থ। অবশ্যই স্বার্থ থাকা ভালো, কিন্তু এতটা মানে স্বার্থপরায়ণ হওয়া উচিত না যে অন্যের ক্ষতি হবে। কিন্তু এটা আসলে কে বোঝে? কেউ বোঝে না। বাংলাদেশের জনগণ তো টোটালি বোঝে না। তো এই যে এক্সপ্রেসওয়ের বিষয়টা যে প্রথমে বললাম, এটা টোটাল লেংথ হলো 44 কিলোমিটার্স, কিন্তু ঢাকার ভিতরে অলমোস্ট 20 অলমোস্ট 18 থেকে 20 কমপ্লিট, যেটা আমরা ইউজ করতেছি। আর বাকি মানে ঢাকার বাইরে শেষের কিছু অংশ, আর ঢাকার ভিতরে লাস্ট কিছু, তো লাস্ট কিছু অংশ এখনো ওয়ার্কিং প্রোগ্রেস, কাজ চলতেছে। তো আমার এই ভিডিওটা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখবেন সবাই দোয়া করবেন বাংলাদেশের উন্নয়ন যেন ধারাবাহিকভাবে বজায় থাকে, আর আল্লাহ যেন পৃথিবীর সমস্ত ইনোসেন্টদের ভালো রাখে। সমস্ত ইনোসেন্ট, এখানে ধর্ম বিষয় না, বিষয় হলো ভালো থাকাটা। কারণ সবাইকেই আল্লাহ সৃষ্টি করেছে, পৃথিবীর সব কিছু আল্লাহর সৃষ্টি, অতএব আল্লাহই সবাইকে ভালো রাখবে। আর যে খারাপ করবে সে অবশ্যই খারাপের জন্য, খারাপ ফল পাওয়ার জন্য প্রস্তুত থাকবে, সেটা যে ধর্মেরই হোক। কারণ আল্লাহ তো পৃথিবীতে তার সৃষ্টিকর্তা, মানে আল্লাহর সৃষ্টি মানে আল্লাহ যাদের সৃষ্টি করেছে, মানে যা আল্লাহ সৃষ্টি করেছে, এক কথায় আল্লাহ যা সৃষ্টি করেছে তাদের মঙ্গলের জন্যই পৃথিবীটা সৃষ্টি করেছে। মানে পৃথিবীতে যা মানে যা যা প্রয়োজন একটা ইনসানের, একটা পশুর, একটা গাছের, আল্লাহ তাই দিয়েছে। যেমন একটা বড় একটা মাছ, শার্ক, তার জন্য খাবারের ব্যবস্থা করেছে আল্লাহ। তারপরে একটা ব্লু হোয়েল, পৃথিবীর সবচেয়ে বড় মানে সামুদ্রিক প্রাণী যাকে বলা হয়, তাকেও তো আল্লাহ সৃষ্টি করেছে, তার রিজিকের ব্যবস্থা করে রেখেছে। সবাইকেই সবার রিজিকের ব্যবস্থা করেছে। যেমন মানুষের জন্য রিজিক আছে পৃথিবীতে, সব জায়গায় মানুষের জন্য আসলে রিজিক সব জায়গায় আছে। আকাশে আছে, যেমন আকাশের পাখি মানুষ খেতে পারবে, তবে হয়তো হালাল আর হারাম বেস করে। তারপরে সমুদ্রের নিচে মাছ আছে, কিছু মাছ আছে খাওয়া যাবে, কিছু মাছ আছে খাওয়া যাবে না, কারণ এখানে কিছু মাছরূপী প্রাণীও আছে যেটা খাওয়া যাবে না। তারপরে গাছের ফল সব খাওয়া যাবে না, আবার সব খাওয়া যাবে, মানে ওইখানেও সবকিছুর একটা রেস্ট্রিকশন সিস্টেম আছে। আসলে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। সত্যি কথা বলতে আল্লাহর পরিকল্পনার উপরে পৃথিবীতে আর কিছু নেই। মানে আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে সুন্দর পরিকল্পনা। হয়তো আমরা বুঝতেছি না, কিন্তু হয়তো একটা সময় বুঝবো। যখন বুঝবো তখন সময় শেষ। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন। আমরা এই যে চলে আসলাম হাঁটি হাঁটি পাপা করে। ভিডিওটা এখানে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।